শুভেচ্ছা নিন, শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। আমাদের আজকের বিষয় হচ্ছে উদ্ভিদের বা ফসলের রোগ তত্ত্ব নির্ণয়। আমরা এই প্রতিদিন ধারণ করতে এসেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের রোগ তত্ত্ব বিভাগে। আমাদের আজকে অনুষ্ঠান থাকবে স্যাম্পল কীভাবে কালেকশন করতে হয় এবং সেগুলো ল্যাবে কীভাবে রোগ নির্ণয় করা হয়। দেখুন এই নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক মণ্ডলী, এটি হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি গবেষণা মাঠ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের একদল বিজ্ঞানী বেগুনের জমি থেকে একটি রোগাক্রান্ত বেগুন গাছের পাতা ও ডাল পরীক্ষা করছেন। পরে শিকড় সমেত গাছটিকে তুলে নমুনা হিসেবে ল্যাবে নিয়ে যাবেন। এটি একটি রোগ শনাক্তকরণ প্রক্রিয়া। বিজ্ঞানীরা মাঠে বেগুন গাছটির রোগের সিমটম দেখে নানা রকম মন্তব্য করছিলেন বটে। অবশেষে রোগাক্রান্ত গাছটিকে তারা ল্যাবে নিয়ে যাচ্ছেন। সেখানে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রোগ শনাক্ত করা হবে। এইভাবে আমরা কৃষকের মাঠ থেকে রোগাক্রান্ত ফুলকপির পাতাটি সংগ্রহ করি এবং সেখানে আমরা অল্টারনারিয়া রোগের লক্ষণ দেখতে পাই। তারপর সেটি আমরা সংগ্রহ করে আমাদের গবেষণাগারে নিয়ে আসি এবং নিয়ে আসার পর আমরা সেটিকে ভালোভাবে ধৌত করি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমরা পরবর্তীতে আমরা কেটে ছোট ছোট টুকরো করি এবং সেটাকে আমাদের ক্লোরোক্স নামক একটি মেডিসিন দিয়ে আমরা সেটাকে ওয়াশ করি। তারপর আমরা পরপর 3 বার পরিষ্কার পানি দিয়ে করি। এরপর আমরা কালচার মিডিয়াতে এটি ট্রান্সফার করব। পিডিএ মিডিয়া, পটেটো ডেক্সট্রোজ এগার মিডিয়াতে আমরা দেব। এটি জীবাণুর গ্রো করার জন্য সবচেয়ে ভালো একটি মিডিয়া। তারপর আমরা 5 থেকে 7 দিন পর সেই কালচারটিকে নিয়ে পিওর কালচারটিকে আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপে পরীক্ষা করব এবং আমরা জীবাণুটিকে শনাক্ত করার চেষ্টা করব। এভাবেই আমরা একটি রোগ শনাক্ত করতে পারি। এমনিভাবে ফসলের রোগ শনাক্তকরণে নানা রকম গবেষণা করছে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ। এই বিভাগ বিভিন্ন ফসলের এই যাবৎ 2664টি রোগ শনাক্ত করেছে। উল্লেখ্য, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিদ্যমান 16টি উইংয়ের মাধ্যমে শস্য, কন্দার ফসল, ডাল, তেল ফসল, সবজি, ফল ইত্যাদি 211টি ফসলের উপর গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। 16টি গবেষণা উইংয়ের মধ্যে রোগ শনাক্তকরণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ অন্যতম। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের কার্যক্রম নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। তো শুরুতে কথা বলবো এই বিভাগের সিএসও ডক্টর হারুনুর রশিদের সঙ্গে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ একটি গুরুত্বপূর্ণ বিভাগ। এই বিভাগে দেশের যতগুলো ফসল হয় সমস্ত ফসলের যত ধরনের রোগ বালাই হয় এই সমস্ত রোগ বালাইগুলো এখানে নির্ণয় করা হয়। সাধারণত আমরা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগুলো করেন? আমরা সাধারণত মাঠে কোনো রোগ যদি দেখা দেয় তখন আমরা সেখান থেকে রোগের নমুনা সংগ্রহ করি। নমুনাটা এখানে নিয়ে আসার পরে এখানে একটি প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা প্রথমে সেটাকে আমরা ধৌতকরণ করি। ধৌতকরণ করার পরে ওটাকে আমরা পিডিএতে বসাই অথবা অনেক সময় ব্লোটার মেথডে বসাই। বিভিন্ন মেথড আমরা ব্যবহার করে এই জীবাণুটা আইসোলেশন এবং পিউরিফিকেশন আমরা এই কাজগুলো করি। এখানে করার পরে আমরা জানি যে কোন রোগের জীবাণু দ্বারা ওই ফসলের রোগ করেছে এবং তাইলে আমরা সহজে ওই রোগের। এখানে কি সময়টা লাগে এই টোটাল প্রসেসটা করতে? এখানে 10 থেকে 15 দিন সময়টা লাগে। তাহলে সেই মুহূর্তে যদি মাঠে আমার ধান থাকে, আপনি যদি রোগ নির্ণয় করতে চান তাহলে ইতিমধ্যে ধান তো মারা সব রোগী না। তা আমাদের ফলাফলটা আমরা কখন নিশ্চিত করব? পরের বছরের জন্য আমরা তো একটা রোগ যখন হয় একেবারে সাথে সাথে তো ফসল ধ্বংস হয়ে যায় না। প্রথমে যখন আক্রান্ত হওয়ার সাথে সাথে আমরা চেষ্টা করি তখনই প্রথমে রোগের নমুনাটা নিয়ে আসি। আবার অনেক রোগ কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের শনাক্তকরণ করা আছে, তো সেহেতু আমরা কিন্তু তখনও আমরা বুঝতে পারি যে এই রোগটা হয়েছে, তখন আমরা সাথে সাথে আমরা রোগ দমনের জন্য আমরা ব্যবস্থা নেই। এবং প্রত্যেকটা রোগের জন্য আলাদা আলাদা ছত্রাকনাশকের
আমাদের তখন আপনারা প্রেসক্রিপশন করে দিয়ে থাকি। আচ্ছা, এই যে প্রেসক্রাইব করলেন, এই প্রেসক্রাইবটা কৃষকের কাছে কি করে পৌঁছায় এগুলো? আমরা সাধারণত কোনো কৃষক যখন নমুনা এখানে নিয়ে আসে তখন আমরা এটা কৃষক নমুনা নিয়ে আসে নাকি প্রতিষ্ঠানের, বা কিভাবে আসে? বিভিন্ন ভাবেই আমরা করি। কৃষক অনেক সময় নিয়ে আসে, অনেক সময় ডিএর মাধ্যমে আমরা জানতে পারি। এগুলো জানার পরেও কিন্তু আমরা সরাসরি আমাদের বিজ্ঞানীর দল একটা মাঠে যায়, যাওয়ার পরে সেখান থেকে নমুনা মাঠ দেখার পরে নমুনা নিয়ে আসে। আচ্ছা, ধরেন আমি মানিকগঞ্জের একটা কৃষক, তার জমিতে ধান নষ্ট হয়ে গেল, সে 2টা পাতা নিয়ে আসলো, নিয়ে এসে আপনার কাছে দিল, তখন থেকে আপনারা প্রসেস করে একটা রেজাল্ট বের করে দিলেন। কোনো বিজ্ঞানী দল কি সেখানে যাবে নাকি আপনার শুধু রেজাল্টটা বলবেন? যদি আমরা মনে করি যে এটা নতুন কোনো আমাদের আগের ইতিপূর্বে যে সমস্ত রোগগুলো আমরা শনাক্ত করা আছে যদি মিলে যায় তখন আমাদের আর দল যাওয়া লাগে না। কিন্তু কোনো এলাকায় ব্যাপকভাবে আক্রমণ হয়ে গেছে এবং নতুন কোনো রোগের আক্রমণ হয়েছে, তখন কিন্তু আমাদের বিজ্ঞানী দল একেবারে টিম ওখানে যায়, যাওয়ার পরে ওখান থেকে নমুনা সংগ্রহ করা থেকে শুরু করে যেভাবে দেখার দরকার সেখান থেকে করে তারপর নিয়ে এসে পরে আমরা ওটাকে আবার নতুনভাবে এটা শনাক্ত করি। আচ্ছা, আমরা ধানের ক্ষেত্রে ব্লাস্টের কথা শুনি বা অন্যান্য রোগের কথা শুনি। ব্লাস্ট তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় হয়, তো যদি এক জায়গাতে ব্লাস্ট আপনি নির্ণয় করলেন, সারা দেশের ব্লাস্ট কি একই সময় সেটা এরকম হয়? হ্যাঁ, সাধারণত যেহেতু একটা রোগের নমুনা মানে রোগের জীবাণু, রোগের এই জীবাণুটা কিন্তু একই থাকে সারা দেশে যেখানে হোক না কেন। সুতরাং আমরা যদি ব্লাস্ট আক্রান্ত যদি ধানকে আমরা শনাক্ত করি যে ব্লাস্টের কারণে হয়েছে, তাহলে আমরা আগে শনাক্ত করাই আছে। সুতরাং এটা নিয়ে সমস্যা নাই। তো ধান গবেষণা সাধারণত ধান নিয়ে গবেষণা করে, আর কৃষি গবেষণা কৃষি ফসল নিয়ে, কৃষি ধান, পাট, এখন গম, ভুট্টা, চা, তুলা, আখ, এই কটা ফসল বাদে বাকি আমরা কিন্তু 211টা ফসল নিয়ে কৃষি গবেষণা ইনস্টিটিউট আমরা কাজ করে থাকি। তো সুতরাং এখানে আমাদের শাকসবজি থেকে শুরু করে তৈলজাতীয় ফসল, মশলা জাতীয় ফসল, মাইনর দানাদার জাতীয় ফসল, এখানে আলু আছে, ফুল আছে, আমাদের সব ধরনের ফসলকে আমরা কিন্তু এখানে গবেষণা করে থাকি। এই গবেষণার মানটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বর্তমানে আমাদের একটা নতুন ল্যাব আমরা এখানে করেছি, প্ল্যান্ট ডিজিজ ডায়াগনস্টিক ল্যাব। আমাদের এখানে কিন্তু এই যে ল্যাবে আমরা বসেছি, এখানে মাইকোলজি মানে ছত্রাক নিয়ে গবেষণার জন্য একটা ল্যাব আছে আলাদা, এখানে ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করার জন্য আলাদা ব্যাকটেরিওলজি ল্যাব আছে, ভাইরাস নিয়ে গবেষণার জন্য ভাইরোলজি ল্যাব আছে, নেমাটোড মানে কৃমি গবেষণার জন্য আলাদা ল্যাব আছে। এটার বাইরে এখানে সংমিশ্রিতভাবে একটি না, আমাদের কাজটি সম্মিলিতভাবেই আমাদের, কারণ একটা গাছে তো বিভিন্ন রোগের জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। সুতরাং যত ধরনের রোগের আক্রান্ত যত জীবাণু দ্বারা হোক না কেন, এখানে আমাদের সব ধরনের সুযোগ সুবিধা আছে, অত্যাধুনিক যন্ত্রপাতি আছে। আচ্ছা, এখানে একটি বিষয়, ধরেন কৃষক তো সাধারণ কৃষক তো অনেক কিছু জানে না, সে একটা গাছকে উঠে নিয়ে আসলো কিন্তু সেটা রোগ নয়, সেটা পোকামাকড়। অনেক সময় সেই ক্ষেত্রে আপনারা কিভাবে? অনেক সময় এটা আরো রোগের বাইরেও শরীরবৃত্তীয় কারণেও গাছের রোগের মতন লক্ষণ আসে, সেটাও আমরা এখানে আমরা কিছুদিন আগে আমার এক বিজ্ঞানী গবেষণা করে পেঁয়াজের যেটা আম্বেল হয়, এই স্টিকটা একটা দাগ সৃষ্টি করে, রাউন্ড আকারের দাগ সৃষ্টি করে ওই জায়গার থেকে ভেঙে যাচ্ছে। আমরা এবছর দেখলাম যে এটা কোনো রোগের জীবাণুর কারণে হয়নি, এটা কিন্তু ফিজিওলজিক্যাল কারণেই হয়েছে, এবং এই রোগটা এবছর ব্যাপকভাবে যারা পেঁয়াজের বীজ উৎপাদন করেছে তাদের জন্য এইভাবে শারীরবৃত্তীয় কারণে হতে পারে। এছাড়াও অনেক সময় নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, মানে গাছের পুষ্টির অভাবের কারণেও কিন্তু রোগের মতন লক্ষণ আমরা পাই। তো সবকিছুই কিন্তু সঠিকভাবে কি কারণে গাছের এই যে রোগটা হয়েছে বা রোগের কারণ ছাড়া মানে অজীবাণু মানে জীবাণু ছাড়া অজীবাণুর কারণে হয়েছে কিনা, শরীরবৃত্তীয় কারণে হয়েছে কিনা, সবটাই কিন্তু আমরা এই ল্যাবে গবেষণা করে থাকি। অর্থাৎ এই বিভাগের গবেষণার মূল আঙ্গিক হচ্ছে মৌলিক ও ফলিত গবেষণা, ফসলের রোগের কারণ নির্ণয় এবং ব্যবস্থাপনা, ফসলের বীজবাহিত রোগ নির্ণয় নিয়ে গবেষণা, ফসলের রোগ পর্যবেক্ষণ এবং ফসলের ক্ষতি নিরূপণ, এবং কৃষকের মাঠে ফসলের রোগ নির্ণয় এবং ব্যবস্থাপনায় সাহায্য করা। একটা রোগের নমুনা যখন আমরা শনাক্ত করি তখন ওটা কি কারণে হয়েছে সেটা আমরা বলে থাকি, তারপরে এই রোগটা কি কি লক্ষণ প্রকাশ করে সেটাও আমরা বলে থাকি, এবং কারা এর জন্য দায়ী কে সেটাকে আমরা বের করে থাকি, এবং
এই রোগ দমন করার জন্য কি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে সেটাও কিন্তু আমরা প্রেসক্রিপশন করে দিয়ে থাকি। করে দেওয়ার পরে কৃষক কিন্তু ওই যে দেখেন ডিলারদের কাছে গেলেই 2-3টা ছত্রাকনাশক দেয় যে এটা কাজ না করলে এটা, এটা কাজ না করলে এটা, কিন্তু এইটা হলো কৃষকের আর্থিক ক্ষতি হয়, সম্ভাবনা থাকবে না, পরিবেশের ক্ষতি হয়, এই সমস্ত বিভিন্নভাবে যে ক্ষতি হয় সেই ক্ষতির হাত থেকে আমরা একদম সঠিকভাবে রোগের নির্ণয় করে আমরা শনাক্ত। ডক্টর মানিক, এটা আইএসও ল্যাব, মানে আইএসও ল্যাব এত পরিষ্কার, এত সব এরকম অবকাঠামোর দিকে এত ক্লিন কেন? এর পিছনে কারণ কি থাকে? যে আইএসও ল্যাব মানেই হচ্ছে যে ল্যাবটা পরিষ্কার পরিচ্ছন্ন, যে ল্যাবের যারা কাজ করবে তারা খুবই দক্ষ থাকবে, মেশিনপত্র নিয়মিত সার্ভিস করা হবে, যারা এখানে মানে যাতে প্রত্যেকটা স্টেপ সুন্দর এবং ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মানসম্পন্ন হয়। আমরা প্রায়ই দেখি বিভিন্ন পণ্যের মধ্যে আইওসিও একটাই থাকে, লোগো থাকে। আইওসি কি এবং কেন করা হয় এটাকে? আইএসও হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা যারা পৃথিবীর একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটা পৃথিবীর বিভিন্ন যত দেশে ল্যাবরেটরি থাকে সেই ল্যাবরেটরিটা কিভাবে পরিচালিত হবে, কিভাবে নিয়ন্ত্রণ, কি তাহলে সেন্ট্রালি নিয়ন্ত্রণ তাদের? জি জি। আচ্ছা, এখন আইএসও যে মেইন যে সংস্থা, তারা কি করে প্রতিটা দেশে তাদের একটা রিপ্রেজেন্টেটিভ অর্গানাইজেশন থাকে। যেমন বাংলাদেশে হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড, এরা হচ্ছে সেই আইএসও প্রতিষ্ঠানের প্রতিনিধি। এই বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড তাদের পক্ষে কাজ করে, কিভাবে তারা আমাদের বিভিন্ন ল্যাব ইন্সপেকশন করে এবং সেই রিপোর্টগুলো আবার আইওসিতে পাঠিয়ে দেয়, এবং ওই বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডও আবার ওই আইওসি থেকে সবসময় মনিটরিংয়ের আন্ডারেই থাকে। এইভাবে তারা আমাদের বাংলাদেশে যত ল্যাব বাংলাদেশের অ্যাক্রিডিটেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে, যারা অন্য অন্য দেশে প্রত্যেকটা দেশেই তাদের এরকম রিপ্রেজেন্টেটিভ বোর্ড আছে, তারা সেই দেশের অবস্থিত ল্যাবগুলোকে নিয়ন্ত্রণ করে। এইভাবে তাহলে লেভেলটা কি, মার্জিনটা কিভাবে বিবেচনা করা হয়? আচ্ছা, লেভেলটা হচ্ছে আইএসও লেভেলটা বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বিভিন্ন রকম। যেমন আমরা আমাদের ল্যাবটা হচ্ছে কৃষি পণ্য, জি জি, আইএসও আমাদের ল্যাবটা হচ্ছে আইএসও 17025। এইটা মিন করে যে এখানে কোনো বিশেষ জীবাণু বা কোনো ধরনের একটা পণ্যর পরীক্ষা করে এর ফলাফলটা আমরা পৌঁছে দিই। আরেকটা আছে আইএসও 9001। এইটার মানে হচ্ছে যে একটা প্রতিষ্ঠানে অনেক পণ্য দেয়, সেখানে কিন্তু ল্যাব টেস্ট না, সেটা হচ্ছে যে হ্যাঁ ওইখানের যে সিস্টেমটা, ম্যানেজমেন্ট সিস্টেমটা, যে সেখানে যারা ম্যানেজমেন্টটাকে আইএসও 9001। জি জি জি, 9001। এইভাবে কৃষি ক্ষেত্রে আইএসও বলতে আমরা কি বুঝবো তাহলে? এই আইএসও 17025 এইটা মানে হচ্ছে যে আমাদের এইখানে যেসব কৃষি পণ্য পরীক্ষা করে সনদ দেওয়া হয়, সেগুলো সনদগুলো একবারে যথাযথ মান প্রক্রিয়া অনুসরণ করে এই সনদটা দেওয়া হয়েছে। কৃষি পণ্যের, কৃষি ফসলের যে কৃষি ফসলের রোগ ক্ষেত্রে আপনার আইএস এখানে আপনার আইএস দিয়ে থাকে। জি, আইএস 17025 কৃষি ক্ষেত্রে রোগ পণ্যের ক্ষেত্রে। জি জি। তাহলে বাংলাদেশে এটা কবে শুরু করেছেন আপনার এই পদ্ধতিটা? আসলে এই আইএসও 17025টা কৃষি পণ্যে আমরা শুরু করি 2023 থেকে, বাট এই আইএসও 17025টা খাদ্যের মানের ক্ষেত্রে কিন্তু আগে থেকেই ব্যবহৃত। যেমন আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট একটি ল্যাবরেটরি আছে, তারা এই আমাদের রোগ দেয় না, রোগের বিষয়ে সনদ দেয় না, তারা দেখে খাবারের মধ্যে কোনো বিষাক্ত কেমিক্যালস আছে কিনা, সেটাও তারা দেওয়া শুরু করেছে 2016-17 সালের দিক থেকে তারা এটা দেয়। তারপরে অন্য অন্য কিছু ল্যাব আছে, তারাও আইএসও 17025 সনদ দেয়, সেটা হচ্ছে খাদ্যের মানের উন্নয়ন করে। আমাদের যেটা আমরা দেই আইএসও 17025 সনদটা জীবাণুর উপরে ভিত্তি করে। কৃষি পণ্যের ক্ষেত্রে আপনাকে র্যান্ডমলি নিজেরা এগুলো করছেন, পরীক্ষা করছেন এই আইএসও এগুলো, নাকি কোনো প্রতিষ্ঠান থেকে আসার পর আর পরীক্ষা করে দেন এগুলো? জি, এখানে দুইটা প্রক্রিয়ায় আমরা মূলত আইএসও সনদটা দেই। প্রতিষ্ঠান যারা মূলত আসলে আপনি জানেন যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সেই যে রুলস অনুযায়ী কোনো এক দেশের পণ্য আর এক দেশে যদি রপ্তানি বা আমদানি করতে হয়, সেখানে ল্যাব টেস্টের রিপোর্ট লাগে যে সব প্যাথোজেনগুলো রেস্ট্রিক্টেড। তো এই যাবৎ কতগুলো কৃষি পণ্যের প্রতি আপনারা এই সনদ দিয়েছেন? আমরা প্রতি বছরই 50 থেকে 60টা স্যাম্পল আমরা করে থাকি, যেগুলো আইএসও এগুলো এক্সপোর্ট হচ্ছে। হ্যাঁ, এগুলো এক্সপোর্ট হয়। আর এর বাইরেও আমরা দেখা যাচ্ছে যে যারা এক্সপোর্টের বাইরে অনেক সময় কৃষকরাও অনেক নমুনা যেগুলো এক্সপোর্টের জন্য না, সেগুলো আমরা করে দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমাদের প্রায় 200-300 স্যাম্পল আমরা। এই যাবৎ যতগুলো পণ্য আপনারা আইএসও সনদ দিয়েছেন,
তার মধ্যে খুব কাছাকাছি কোনো পণ্য কি আছে যে পণ্যটা আপনারা দিয়েছেন এর মধ্যে? রিসেন্টলি আমরা নারকেলের উপরে আমরা দিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা রপ্তানি পণ্য না, এটা ছিল আমদানি পণ্য। আছে আমদানি পণ্য আমরা এটা দিয়েছিলাম যাতে আমাদের দেশে রপ্তানি কোনো কাজ করেছেন? রপ্তানিতে এখনো আমাদের রিসেন্টলি আমরা করিনি। আলু তো আসলে এই হলো, আমাদের স্যাম্পল আসবে, অনেকে যোগাযোগ করতেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে উদ্ভিদ রোগ তত্ত্ব গবেষণাগার, এই গবেষণাগারের প্রধান কাজই হচ্ছে যে উদ্ভিদ রোগ শনাক্ত করা এবং এই রোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা জানি যে বাংলাদেশের যে ফসল চাষাবাদ হয় শুধুমাত্র উদ্ভিদ রোগের কারণে 15 থেকে 20 ভাগ ফসল আমাদের এই সংখ্যাটা একসময় কিন্তু 40-45 ভাগ ছিল। আমরা সঠিক পদক্ষেপের কারণে এবং এই যে 40-45 থেকে নেমে 15-20-এ বা 10-15-তে চলে আসছে, এইটাই হচ্ছে এই ল্যাবের একটা অ্যাচিভমেন্ট আমরা বলতে পারি আর কি। তাহলে এই সমস্ত গবেষণা ভিত্তিক যে লার্নিংগুলো আসলো, এই লার্নিংয়ের প্রেক্ষাপটে কৃষি গবেষণা ইনস্টিটিউট আর কি ভাবছে আগামীতে কৃষিক্ষেত্রে আর কি রাখতে পারে? আমরা এই ল্যাবটাকে উন্নয়নের অংশ হিসাবে, দেখেন আমাদের এই ল্যাবটা যখন শুরু হয় তখন কিন্তু এটা এক্রিডিটেড ল্যাব ছিল না। পরবর্তীতে আমরা এটা বিদেশের কাছে আমাদের রপ্তানিযোগ্য কৃষিপণ্য গ্রহণযোগ্য করার লক্ষ্যে আমাদের এই উদ্ভিদ রোগ তত্ত্ব ল্যাবরেটরিটাকে আমরা এক্রিডিটেড ল্যাবরেটরি করার প্রচেষ্টা নেই। পরবর্তীতে আমরা এই ল্যাবটাকে এক্রিডিটেড ল্যাবরেটরি হিসাবে স্বীকৃতি পাই, যেটা ISO 17025 স্বীকৃত ল্যাব বলে পরিচিত। এই ল্যাবের থেকে যে সার্টিফিকেটটা দেওয়া হয় কৃষিপণ্যের রপ্তানির জন্য, এই সার্টিফিকেটটা বিদেশে সমানভাবে গ্রহণযোগ্য সকল দেশে। কিন্তু আমাদের দেশে তো অনেক পণ্য এখন রপ্তানি উপযোগী, অনেক রপ্তানি হচ্ছে, আমদানি হচ্ছে। শুধুমাত্র একটা দুটো ল্যাব দিয়ে কি আমাদের জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য রাখতে পারবে? এটা আসলে একটা দুইটা ল্যাবের ব্যাপার না, ব্যাপারটা এরকম যে প্রত্যেকটা কৃষিপণ্যের জন্য আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা সার্টিফিকেশনের দরকার পড়ে। আমি বলছি আরো পরিধি বাড়াতে হবে। আমাদের যে ল্যাবের যা আছে, এই একটি ল্যাব থেকেই আমরা একের পর এক আমাদের বিভিন্ন রোগের যে সার্টিফিকেশন প্রক্রিয়া, সেটা আমরা পর্যায়ক্রমে একটা সময়ে হয়তোবা আমরা এই আমাদের যত ফসল চাষ হয় সমস্ত ফসলের যে সার্টিফিকেশন প্রক্রিয়া, সেটা আমরা একটি ল্যাব থেকেই করা সম্ভব হবে। কৃষি ফসলের রোগতত্ত্ব কৌশল নিয়ে এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।